সো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। একটা গাড়ি আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ভি বেগে বাঁক নিচ্ছে। এর ভিতর যদি তুমি একটা সরল দোলক ফিট করে দাও, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার এল মিটার, সো দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল স্মল এল, তাহলে এর পর্যায়কাল কত? সো টাইম পিরিয়ডটা আমাদের বের করতে হবে। সো এই পুরো জিনিসটাকে যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, সে ধরো এটা হচ্ছে আমাদের একটা বাঁকা পথ, বৃত্তাকার পথের একটা ছোট্ট অংশ। এই বৃত্তাকার পথে একটা গাড়ি আমাদের সামনের দিকে চলে যেতেছে। এখন এই গাড়িটা যে সামনের দিকে যাইতেছে, অবশ্যই সে একটা ত্বরণে যাইতেছে, এতটুকু তো আমরা শিওর, এটা তো আমরা বুঝতেই পারি, এতটুকু ত্বরণে চলে যাইতেছে। এই ত্বরণে চলে যাওয়ার সময় এই গাড়ির ভিতরে একটা কী ছিল? সরল দোলকও ছিল। তাহলে সেই সরল দোলকের যে পর্যায়কাল, সেটার ইকুয়েশন আমাদের লিখতে হবে। সো খুবই কঠিনভাবে যে এই জিনিসটা চিন্তা না করে আমরা দেখি যে আমাদের রিকোয়ারমেন্ট কী কী এখানে। আমরা জানি দোলনকালের যে ইকুয়েশন সেটা হয় T=2π√L/G, যেখানে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা জি না, ইকুয়েশনটা আমাদের অ্যাকচুয়ালি হয় L/A0, যেখানে L আমাদের বোঝায় যে কার্যকর দৈর্ঘ্য কত, এবং A আমাকে বোঝাবে যে কি পরিমাণ আমাদের লব্ধি ত্বরণ কাজ করতেছে সেই সরল দোলকের ববের উপর। সো বব যেহেতু কথাটা চলে আসছে, সো আমি সেই ববটাকে একটু চিত্রের মাধ্যমে লেখার চেষ্টা করি। এখন চিন্তা করো, এই যে সরল দোলকটা এখানে ছিল, হ্যাঁ, এই সরল দোলকের ভিতরে সবসময় জি ত্বরণ নিচের দিকে কাজ করতেছিল। যদি এটা তোমার গাড়ির ভিতরে না থেকে নর্মাল যখন তুমি বাইরে যখন এক্সপেরিমেন্ট করবা, তখন এই ঘটনা ঘটবে। সবসময় জি ত্বরণ কাজ করবে এই ববের উপর। ফলে তুমি সবসময় এটার ইকুয়েশন কিন্তু এরকমভাবে লিখতা, T=2π√, এর কার্যকর দৈর্ঘ্য যদি হয় L/G লিখতা তুমি, এটার কি দোলনকালের ইকুয়েশন। কিন্তু যদি এই ববের উপর শুধুমাত্র একটাই ত্বরণ না থেকে অন্যান্য ত্বরণ যদি থাকে, তখন কিন্তু আমাদের এখানে আর জি লেখা যাবে না, কারণ তখন যে লব্ধি ত্বরণ সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমার এই যে ববটা, এটা যেহেতু একটা গাড়ির ভিতরে চলমান অবস্থায় আছে, তাহলে গাড়ি যে ভেলোসিটিতে চলে, নিশ্চয়ই খেয়াল করছো, গাড়ি যে ভেলোসিটিতে চলে তুমি নিজেকে তো সেই ভেলোসিটিতে চলতে চিন্তা করো, বাইরে থেকে যদি কল্পনা করো, যদি এই জিনিসটা গাড়ি যে স্পিডে চলতেছে, তুমিও তো অ্যাকচুয়ালি গাড়ির সিটের সাথে সেই স্পিডেই সামনের দিকে আগাইতেছো না? তার মানে তোমার যে ত্বরণ হবে সেটা গাড়ির ত্বরণের মতোই হবে। ঠিক সিমিলারলি এখানে ববের যে ত্বরণ, সেটাও কিন্তু গাড়ির ত্বরণের মতোই হবে। তো যেহেতু গাড়িটা সামনের দিকে আগে যেতেছে, সো এই যে ববের এই পয়েন্টে একটা এক্সট্রা একটা ত্বরণ এ কাজ করতেছে এখানে। তাহলে বুঝতে পারছো এখানে কি করতেছে? তার মানে এখানে তোমার যে নেট যে ত্বরণ, সেটা দুইটা ভেক্টরে এখানে লব্ধি হবে। তাহলে এই নেট এখানে কি হবে? যেহেতু দুইটা ভেক্টর একটা 90 ডিগ্রিতে থাকবে অলওয়েজ, ফলে তুমি এখানে লিখতে পারো লব্ধি √A² + G²। সো A² + G² এটা হচ্ছে তোমার লব্ধি ত্বরণ। ফলে তুমি এখানে চাইলে ইকুয়েশনটা এরকমভাবে লিখতে পারো, T=2π√L/A² + G²। সো এতটুকুই কি আমাদের অ্যান্সার হবে? কখনোই কিন্তু না। সো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, তোমাকে যদি কোনো একটা ম্যাথ দেয় বা কোনো প্রবলেম যখন তুমি করতে যাবা, একটা ম্যাথ সলভ করার সময় তুমি যদি নিজ থেকে কোনো ভেরিয়েবল ধরো, সেই ভেরিয়েবলটা কিন্তু কখনোই তোমার যেই ফাইনাল যে অ্যান্সার সেটাতে তুমি রেখে আসতে পারবা না। কী বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, এখানের যে ক্যাপিটাল এটা স্মল এটা যে ছিল, এটা কিন্তু প্রশ্নে কোথাও কিন্তু বলা নাই, স্মলের সম্পর্কে কোনো ডাটাই দেওয়া নেই। এই ভেরিয়েবলটা আমরা নিজ থেকে ধরেছি যে একটা এ ত্বরণ কাজ করতে হবে তার উপর, বাট যেহেতু নিচ থেকে ধরেছি, তাহলে এটা আমাদের ফাইনাল অ্যান্সারে রাখা যাবে না। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার না। তো কি করতে হবে আমাদের? এটাকে ফাইনাল অ্যান্সার করার জন্য আমাদের যেটাকে আমরা নিচ থেকে ভেরিয়েবল ধরছি, সেটাকে আমাদের রিপ্লেস করে দিতে হবে যে ডাটাগুলো কোয়েশ্চেনে প্রোভাইড করা আছে সেই ডাটাগুলোর মাধ্যমে। তাহলে আমাদের মেইন টার্গেট এখানে কি? এই যে এ ত্বরণ, সেই এ ত্বরণটাই বের করা। এখন তুমি তো এতটুকু শিওর যে তোমার যে গাড়ির যে এ ত্বরণটা এবং তোমার যে দোলকের যে এ ত্বরণ, দোলকের এ ত্বরণ দুটা তো সেম, আমরা একটু আগে বুঝতেছি। তাহলে আমরা দোলকের এ ত্বরণ সম্পর্কে যেহেতু কোনো আইডিয়া পাচ্ছি না, তাহলে আমরা একটা কাজ করি, গাড়ির এ ত্বরণ বের করার চেষ্টা করি যে কোনোভাবে গাড়ির ত্বরণটা বের করতে পারি কি না জানা ডাটাগুলোর মাধ্যমে। ফলে সেই ডাটাটাকে আমরা দোলকের ত্বরণ নামে চালাই দিতে পারবো। তো এখানে গাড়ি নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করব, তখন একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে যাব, সেটা হচ্ছে
এই একটা গাড়ি যখন সামনের দিকে এ ত্বরণে চলবে, সেটা একটা অবশ্য বৃত্তাকার পথে বাঁক নিতেছে। সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর। প্রশ্নতে বলা আছে বৃত্তাকার পথ আর ব্যাসার্ধের। একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথকে কোনো একটা গাড়ি যদি বাঁক নিতে হয়, তাহলে সেই গাড়ির অবশ্যই একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। সেই কেন্দ্রমুখী বলের মান mv²/r, সেটা হইতে হয় m × a এর সমান। সো এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ফলে এখান থেকে তুমি একটা কাজ করো, যদি কাটো, তাহলে এর যে ইকুয়েশন সেটা কিন্তু v²/r আকারে চিন্তা করতে পারো। এটাকে তুমি আরেকটাভাবে চিন্তা করতে পারতা, সেটা হচ্ছে এই পুরো সিনারিওতে এই যে গাড়িটা যে বৃত্তাকার পথে বাঁক নিতেছিল, গাড়ির যে ত্বরণটা সেটাকে অ্যাকচুয়ালি আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলি না? সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী ত্বরণ। একটা বৃত্তাকার পথে বাঁক নেওয়ার জন্য বস্তুর যে ত্বরণটা প্রয়োজন হয়, সেটাই আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। ফলে কেন্দ্রমুখী ত্বরণের যে ইকুয়েশন সেটাই কিন্তু খেয়াল করো, ফাইনালি তোমার অ্যান্সারে কিন্তু সেটাই কিন্তু আসছে। তার মানে আমাদের যে এখানে টি এর যে ইকুয়েশন, যে টি = 2π√l a² + g², সেখানে আমাদের একটু মডিফিকেশন হবে, যে আমরা a এর জায়গায় লিখতে পারি কত, v²/r²। তাহলে v²/r, সরি r² না, v²/r। সো v²/r² প্লাস g²। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ হচ্ছে এখানে কোনো টার্মই এমন নাই যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল না, সবগুলোই প্রশ্নে আছে। সো এটা হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত রেজাল্ট।